আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন, উনি প্রাইভেটলি তাই ছিলেন। উনি ফোকাসলি যা ছিলেন, উনি আনসিনে তাই ছিলেন। উনি সিনসিয়ারলি যা ছিলেন, উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি। কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়। জাতীয় প্রেসক্লাবে তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সংবিধানে উপদেষ্টা সরকারের কোনো উল্লেখ নেই, তাই আপনার প্রথম কাজ হওয়া উচিত বৈধতা নিশ্চিত করা। তিনি আরও অভিযোগ করেন, দেশে রাজনৈতিক দল বলতে কিছু নেই, বরং লুটেরা মাফিয়া শ্রেণী প্রভাব বিস্তার করেছে। কারণ আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন, আপনি গণ অভ্যুত্থানের মহানায়ক নন, আমি গণ অভ্যুত্থানের কেউ নন। আমি আবারও বলছি, এখানে ভুল বোঝার কোনো অপশন নেই। তিনি গণ অভ্যুত্থানের কেউ নয়। এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ অভ্যুত্থানের রাস্তায় বুলেটের সামনে বুক পুঁতে দিয়েছে। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, আমরা ঘরবন্দি থেকেছি, আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে আমরা গণ অভ্যুত্থানের একেবারে যাদেরকে বলে সৈনিক, সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকার জোরে, সেই বোঝতার জোরে আপনাদের সঙ্গে কথা বলেন। ডক্টর ইউনূস এটা করেননি। তিনি, আমরা কেন তাদেরকে আমরা তারপরে গ্রহণ করেছি? আমরা তার বিরোধিতা করিনি। আপনি আমার বক্তৃতা শুনেছেন, আমরা তাকে গ্রহণ করেছি কেন? আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে, ভূরাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই, তার আন্তরিকতা যদি পাই, তিনি যদি আমাদের মনের কথা বোঝেন, তিনি যদি গণ অভ্যুত্থানের কি অভিপ্রায়টুকু বোঝেন। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তিনি এটা বোঝেন নাই। শুধু বোঝেন নাই, এখন তিনি যে জায়গায় গেছেন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে নিয়ে যাচ্ছে। প্রথম তিনি ভুল করেছেন, তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে তিনি কি বললেন যে তোরা হলো মাস্টার মাইন্ড। এই যে একটা, এটা আমি প্রথমত খেয়ে গেছি। কি করে? জনগণ হলো, যেটাকে আমরা দার্শনিকরা বলি কি, পলিটিক্যাল সাবজেক্ট। তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তা সত্তা, গণ অভ্যুত্থানের কর্তা সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়। এবং আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল, সেখানে সেকুলার লোকজন ছিল, বামপন্থীরা ছিল, এমনকি যে তরুণ বহু ছাত্ররা, যাদেরকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছেন, তারাও ছিল। সকলে মিলে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি, সেটা আমরা নির্দলীয় ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু। আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না, ফোনে কারো রিসিভ করছি না, ফোন দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত। এই জন্য ইলেকশনটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসন, আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন? পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ, র্যাব,
গোয়েন্দা সংস্থা এমন ভাবে হাজির হয়ে যেত, দোকান রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি, তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট না, সে দেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না। আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে? আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না, আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে। যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে, তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোন দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে। তাহলে আমাদের দেশে 300 আসনে যখন নির্বাচন হবে, কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন? এটা আপনার